আমি মোটামুটি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট আপ আনটিল নাও এই জিনিসটা স্টিল কাজ করছে এবং মানে এটার রেজাল্ট আলটিমেটলি এটাই যে আপনার যে স্কোরটা দরকার মিনিমাম সেটা পাবেন। আর যদি লাক একটু ফেভার করে আপনাকে, আপনার যে স্কোরটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা সেটা অবভিয়াসলি পাবেন। যারা অ্যাকচুয়ালি আপনার ব্যান্ড 8, 9 স্পিকিংয়ে স্কোর করে তারা এগুলো আগে থেকেই জানে, এটা জাস্ট আপনার জন্য এখন অনেক ম্যাটার করে। রিসেন্টলি হয়তো বা নোটিস করেছেন যে IELTS এর অনেক সময় যারা হচ্ছে বিভিন্ন গ্রুপে বা ফেসবুক পেজে যখন তাদের রেজাল্ট শেয়ার করে দেখবেন যে স্পিকিংয়ে অলওয়েজ একটু কম আসে, বা আপনি নিজেও এই সিচুয়েশনের শিকার হতে পারেন বা দেখেছেন আর কি, যে অলওয়েজ স্পিকিংয়ে 0.5-এর জন্য মিস যায়। তারপর হচ্ছে আপনি যে স্কোরটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন সেটা আসে না। মানুষ এটা নিয়ে আপনার ফেসবুকে অনেক থিওরিজ আনার চেষ্টা করে যে এই এক্সামিনার পড়লে রেজাল্ট খারাপ হবে, অথবা IDB-তে দিলে বা ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিলে আপনার স্পিকিং এর স্কোর কমায় দেয়, এরকম অনেক থিওরিজ আছে। আর এই জিনিসটা একদমই নতুন না। এখন এই সিচুয়েশনটা থেকে বের হওয়ার জন্য আমি গত 6 থেকে 7 মাস ধরে একটা টেস্ট করার চেষ্টা করতেছিলাম, যেটার রেজাল্ট আমি মোটামুটি পেয়েছি। এবং অ্যাটলিস্ট আমার যেসব স্টুডেন্ট আমার কোহোর্ট প্রোগ্রামে আর কি পড়ে, তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা অ্যাটলিস্ট আসে যে তাদের যে স্কোরটা দরকার ছিল ওইটা তারা সবাই পাচ্ছে। আর এটা খুবই ছোট্ট একটা চেঞ্জ অন টপ অফ এ লট অফ থিংস, বাট এই চেঞ্জটা আই থিঙ্ক সব থেকে বড় ডিফারেন্সটা ক্রিয়েট করেছে। এবং এই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাট শেয়ার করার আগে আমি আপনাকে স্টোরিটা একটু বলি। সো আমি কোহোর্ট প্রোগ্রাম কাইন্ড অফ 2024 সালের একদম ফেব্রুয়ারি মাস থেকেই রান করছিলাম, এবং ওই সময় দেখা যেত যে সবাই মোটামুটি ভালো স্কোর পেয়ে আসছে। অ্যাটলিস্ট কেউ আমাকে বলতে পারতো না যে ভাইয়া আপনার এখানে পড়ে আমার স্পিকিংয়ে মিস গেছে, কারণ ওই সময়টা আমি যে স্পিকিংয়ে পড়াইতাম, তারপর আস্তে ধীরে আমি বাকি 4টা মডিউলই প্র্যাকটিস করানো শুরু করি। আর আমার কোহোর্টের মানে সব থেকে স্পেশাল থিংটাই হচ্ছে যে আপনি সপ্তাহে 6 দিনই প্র্যাকটিস করতে পারবেন। সো সবাই হচ্ছে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে এক্সামের জন্য রেডি হয়ে যেত, অ্যান্ড দেন হচ্ছে যে স্কোরটা তারা জানতো তারা পাবে। কেমনে জানতো? আমি অবশ্যই ফিডব্যাক দিতাম, বলতাম যে আপনার এটা আসার কথা, এবং অলওয়েজ একদম টু দি পয়েন্ট ওই স্কোরটাই আসতো। বাট 24 সালের সেপ্টেম্বর কি অক্টোবর থেকে অলমোস্ট এই পর্যন্ত ইটস লাইক স্টিল রানিং, এই ইস্যুটা আমি দেখছি যে কারোর স্পিকিং এর স্কোরটা আপ টু দ্য মার্ক হয় না। আর এটা নিয়ে আমি সব থেকে বেশি ভয় পাইছিলাম আপনার 24 সালের এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আর কি। সো আমি জানতাম অ্যাজ ইউজুয়াল, মানে আমি তো জানি যে কে কোনভাবে কথা বললে কীরকম রেজাল্টটা পাবে, কিন্তু দেখলাম যে মানে ইন রিয়ালিটি জিনিসটা ম্যাচ করতেছিল না। দেখা যেত যে স্টুডেন্টের আপনার 6.5 পাওয়ার কথা সে হচ্ছে আপনার 5.5 বা 6 পাচ্ছে। যে স্টুডেন্টকে আমি এক্সামের আগের দিন বলেছিলাম যে আপনি 7 পাবেন, তাকে 5.5 ধরা দিচ্ছে। পরে ইউআর করে হয়তো বা 6.5-এ উঠেছে, কিন্তু 7টা আসে নাই। সো এই সিচুয়েশনে অ্যাজ এ টিচার আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি করব, মানে কোন চেঞ্জটা আনলে বা কোন দিক থেকে স্টুডেন্টদেরকে পুশ করলে তাদের ওই স্কোরটা আবার আগের মতো আসে। সো এই 2025 সাল থেকে আমি আমার কোহোর্ট প্রোগ্রামে একটা এক্সট্রা অ্যাডভাইস দেওয়া শুরু করি, বা অ্যাটলিস্ট এনফোর্স করার চেষ্টা করি স্টুডেন্টসদের উপর। সো ওইটা নিয়েই আজকে কথা বলবো। আমি মোটামুটি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট আপ আনটিল নাও এই জিনিসটা স্টিল কাজ করছে, এবং মানে এটার রেজাল্ট আলটিমেটলি এটাই যে আপনার যে স্কোরটা দরকার মিনিমাম সেটা পাবেন। আর যদি লাক একটু ফেভার করে আপনাকে, আপনার যে স্কোরটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা সেটা অবভিয়াসলি পাবেন। যারা অ্যাকচুয়ালি আপনার ব্যান্ড 8, 9 স্পিকিংয়ে স্কোর করে তারা এগুলো আগে থেকেই জানে, এটা জাস্ট আপনার জন্য এখন অনেক ম্যাটার করে। সো এতক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধরে বসে থাকেন তাহলে হচ্ছে অ্যাডভাইসটা এই অ্যাডভাইসটা আমি অলওয়েজ আমার স্টুডেন্টসদেরকে রাইটিংয়ে দিতাম, ওইটা দেখে স্পিকিং অনেক কাজ করে। আমি জানি আমি আবারও আপনাকে অনেক ধৈর্য ধরে আটকায় রাখতেছি, বাট অ্যাডভাইসটা হচ্ছে আপনার স্পিকিংয়ে ক্ল্যারিটি আনবেন। কি অ্যাডভাইস দিল, এটা তো কিছু বুঝি নাই, নতুন একটা আবার টার্ম বের করছে। আচ্ছা, সো এইটার মিনিংটা হচ্ছে এই, আমি আপনাকে খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। অ্যাকচুয়ালি আমি আপনাকে 3টা এক্সাম্পল দিয়ে বুঝাবো যেন হচ্ছে আপনি ক্লিয়ারলি এই অ্যাডভাইসটা আপনার মাথার ভিতর রাখতে পারেন। সো নেক্সট টাইম যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, এইটা যেন আপনার স্পিকিংটা একটা হালকা ইনফ্লুয়েন্স আনতে পারে। ধরেন আমি আপনাকে পার্ট 1 একটা প্রশ্ন করলাম, লেটস সে ফর এক্সাম্পল, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? সো আপনার ক্ষেত্রে যেটা হয় শুরুর দিকে মানে ও আচ্ছা আমাকে একটা প্রশ্ন করছে, এখন তো আমার এটা প্যারাফ্রেজ করতে হবে, তারপর তো আমার এখানে একটা ইডিয়ম, একটা ফ্রেজ, একটা খুব ফ্যান্সি ওয়ার্ডিং আনা লাগবে, এইগুলো আপনার মাথায় চলতেছে। এর ফলে যেটা হয়, আপনাকে অ্যাকচুয়াল যে প্রশ্নটা করা হয়েছে ওইটা আপনি অ্যান্সার দিচ্ছেন না, আপনি অনেকভাবে ঘুরায় ফিরায় অনেক ফ্যান্সি ওয়ার্ডিং দিয়ে আর অনেক কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আপনি দিন শেষে কিছুই বলেন নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো ইফ ইউ ফাইন্ড ইউর সেলফ ইন দিস সিচুয়েশন, যেখানে ধরেন আমি আপনাকে খুবই সিম্পল একটা প্রশ্ন করছি কিন্তু আপনার অ্যান্সারটা খুবই কমপ্লিকেটেড, আপনি হচ্ছে 4, 5, 6 লাইন ধরে দুনিয়ার থিওরি তারপরে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন, আমি জিজ্ঞেস করছি যে ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? অ্যাটলিস্ট আমি আপনাকে এটাই প্রবলেম প্রশ্ন করছিলাম। আর যাই হোক,
ইউ গেট দ্য পয়েন্ট। আপনাকে এই প্রশ্নটা ধরেন সব কিছু আইএলটিএসের দুনিয়া থেকে বের হয়ে যান, আমি যদি আপনাকে সিম্পলি এই প্রশ্নটা করতাম যে আপনি কি প্রতিদিন এক্সারসাইজ করেন, আপনি আমাকে কীভাবে উত্তর দিতেন? একটু চিন্তা করেন। মানে ধরেন আমাদের মধ্যে জাস্ট একটা কনভারসেশন হচ্ছে, আপনি আমার পাশে বসে আছেন, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কি ওয়ার্কআউট করেন বা আপনি কি এক্সারসাইজ করেন প্রতিদিন, আপনি কিভাবে অ্যান্সারটা দিতেন? এইটাই আপনার জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে বলতে হবে। এখন যদি আপনার মাঝখানে এই প্রশ্নটা থাকে যে ভাই আমি তো ট্রান্সলেট করে বলতে পারি না, কেমন করবো, আপনার বেসিক ইংলিশ শিখতে হবে, এগুলো তো খুবই কমন অ্যাডভাইস। বাট হোপফুলি আপনি পয়েন্টটা বুঝতে পেরেছেন যে ক্ল্যারিটিটা সবার আগে, তারপরে ইউ ক্যান এক্সপ্লেইন। তো আমি যদি আপনাকে সেম প্রশ্ন করে থাকি, আপনি ডাইরেক্টলি বলেন যে আই ক্যান্ট রিলি এক্সারসাইজ রেগুলারলি, তারপর আপনার ওয়াইটা থাকবে বিকজ আই হ্যাভ এ 9 to 5 জব অ্যান্ড আই অলসো হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, সো আই ক্যান্ট রিলি মেক দ্য টাইম or I can't really put in the time of 1 or 2 hours for regular exercise. Then it makes sense. এখন আসেন পার্ট 2-তে আপনাকে একটা এক্সাম্পল দিই। সো ধরেন আপনাকে আমি একটা কিউ কার্ড দিলাম যে ডিসক্রাইব এ সিটি ইউ হ্যাভ বিন টু অ্যান্ড ইউ উড লাইক টু রেকমেন্ড আদার্স টু লিভ দেয়ার। সো এমন একটা শহর যেখানে আপনি গিয়েছেন এবং গিয়ে আপনার মনে হচ্ছে যে আচ্ছা এইখানে আমি অন্য একটা মানুষকে, আমার ফ্রেন্ডকে বা আমার আত্মীয়কে রেকমেন্ড করতে পারি। আপনি কিন্তু এই শহরে মুভ করতে পারেন, এখানে থাকার মতো একটা ভালো একটা জায়গা। সো এই প্রশ্নটা যখন আপনাকে করা হয়, আপনার মাথায় তখন দুনিয়ার চিন্তা ঘুরতে থাকে যে আবার প্যারাফ্রেজিং, আমার তো ইন্ট্রোডাকশনটা ডিফারেন্টলি দিতে হবে। অ্যান্ড ইউ আর নট রং টু ওয়ারি অ্যাবাউট দিস থিংস। এগুলো অবশ্যই লাগবে, আমি বলতেছি না যে এগুলো মাথা থেকে বের করে দেন, বাট দিন শেষে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এমন একটা জায়গা, এমন একটা শহর যেখানে আপনি চান অন্য মানুষ বসবাস করুক বা আপনি রেকমেন্ড করবেন, তখন আপনার মাথায় আসলে কী আসা উচিত? আমি কেন একটা শহরে মুভ করব? হয়তোবা এখানে অনেক ভালো জব অপরচুনিটিস আছে, হয়তোবা ওইখানে সেফটি অনেক ভালো, আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো অনেক সেফটি মেনটেন করে, তারপর হচ্ছে আপনার ইউজুয়াল অ্যামেনিটিস যেমন ইলেকট্রিসিটি, ওয়াটার, এইগুলোর কোনো ঝামেলা নাই, তারপর ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো, তারপর আপনার ভালো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে, আশেপাশে স্কুল আছে, কলেজ আছে ভালো মানের। সো এইগুলা দিলে আপনার মনে হবে যে আচ্ছা এইগুলা যদি থাকে তাহলে আমি অন্য মানুষকে রেকমেন্ড করতে পারবো। সো আপনি একটা শহর নিয়ে বলেন যে শহরে ওইগুলো আছে, দেন ইউ গট ইউর অ্যান্সার। আপনি একটা প্রপার ক্লিয়ার অ্যান্সার দিতে পারবেন। এর উপরে আপনি যদি খুব বেসিক ওয়েতে বলেন তাহলে যেটা হবে যে আপনি আপনার ডিজায়ার্ড স্কোরটা পাবেন। আর যদি আপনার স্পিকিংয়ের টেকনিক্যাল কোয়ালিটিসগুলো ভালো থাকে, লেটস সে আপনার অনেক গ্রামাটিক্যাল রেঞ্জ আছে, তারপর আপনি ইডিয়মস, তারপর আপনি অনেক স্পেসিফিক ওয়ার্ডিং ইউজ করতে পারেন, দেন আপনার স্কোরটা অনেক হাই হবে আর কি। সিমিলারলি আই থিঙ্ক আপনার এই ক্ষেত্রে পার্ট 3 এর ডিসক্রিপশন বা পার্ট 3 এর এক্সাম্পল দেওয়ার দরকার নেই, বাট স্টিল ধরেন আপনাকে একটা অপিনিয়ন চাইলো, আপনি হচ্ছে দুনিয়ার ঘোরায় পেঁচায় একটা পয়েন্ট, মানে দিন শেষে কিছুই বলেন নাই, মানে আপনার উত্তর থেকে আমার আরও প্রশ্ন যাচ্ছে। এর জন্যই আপনার এক্সামিনাররা এক্সাম হলে ওয়াই জিজ্ঞেস করতে থাকে, বিকজ ইউ ডিডন্ট এক্সপ্লেইন ইউর অ্যান্সার, যেটা আপনার পার্ট 3-তে চায়। সো এই অ্যাডভাইসটা অলওয়েজ মনে রাখবেন। সো আপনার ইউজুয়াল প্র্যাকটিস সেশনগুলো মোটামুটি একই রকম থাকবে। আপনি গ্রামারের উপর ইমপ্রুভ করবেন, আপনার ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করবেন, আপনার নতুন নতুন ওয়ার্ডস অ্যাড করার চেষ্টা করবেন, একটু ইডিওম্যাটিক এক্সপ্রেশনস আনবেন যদি পারেন। বাট সব কিছুর ফাউন্ডেশনটা হচ্ছে ক্ল্যারিটি। এই গোলটা যদি আপনি মেনটেন করে বাকি সব কিছু ইমপ্রুভ করেন, তাহলে আমি আপনাকে এইটুকু প্রমিস করতে পারি যে আপনার স্পিকিংয়ের স্কোরটা আপনি যতটুকু দরকার ততটুকু পাবেনই, ডিপেন্ডিং অন ইউর প্র্যাকটিস সেশনস অ্যান্ড ইউর কনসিস্টেন্সি। আর যদি আপনি পুশ করতে চান নিজেকে ওইভাবে, এই ফাউন্ডেশনের উপর বিল্ড করলে আপনি খুবই ভালো একটা স্কোর পেতে পারবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ মোস্টলি ইট ফর টুডে। এই ভিডিওটা যদি আপনার কাছে ইউজফুল লেগে থাকে তাহলে আমি জাস্ট একটা জিনিসে চাই, ভিডিওটায় লাইক দিবেন, ইউটিউবে দেখে থাকলে লাইক, আর ফেসবুকে দেখে থাকলেও লাইক, হোয়াটএভার, যে কোনো রিঅ্যাক্ট দিতে পারেন। ভিডিওটা শেয়ার করলে আমার জন্য অনেক উপকার হয়। সো এটুকুই। I'll see you in the next video.